হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা কথা বলবো এজি স্টাইলের বিষয় এবং এজি স্টাইল হয়তো AEW তে যাবে না, আর আই থিঙ্ক ইটস সেফ টু সে হি গনা টু স্টে ইন WWE। আমরা জানি সে ফেব্রুয়ারি 1 তারিখে রিটায়ার হয়েছিল এবং 24 থেকে 23 দিন পর নেক্সট মানডে নাইট রয়ের জন্য তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। অ্যাডভার্টাইজ না, মানে WWE তাকে ডেবিউট দিবে। আমরা কালকের মানডে নাইট রয়ের এপিসোডে এই অ্যাডভার্টাইজটা দেখেছিলাম। তো তারা অ্যাটলান্টা থেকে এজি স্টাইলকে ট্রিবিউট দিবে এবং এই শোটা কিন্তু পুরোটা ট্রিবিউট শো হবে না, কোনো একটা ওয়েতে তারা ট্রিবিউট দিবে এবং এখানে কেজি স্টাইল প্রেজেন্ট হবে ফিজিক্যালি, এটাও কিন্তু অ্যাডভার্টাইজে বলা হয়নি, বাট কিছু একটা করবে তারা, এটা তারা বলেছে। আর এটার পর কোরি হেইস একটা টুইট করেছে, মানে বডি স্ল্যাম থেকে আপডেট এসেছে এবং বলেছে হিয়া হি ইজ নট লিভিং WWE, মানে সে বোঝাতে চাচ্ছে এজি স্টাইল WWE থেকে লিভ নিবে না। আর আমার দেখে মনে হচ্ছে সে অ্যাডভার্টাইজটা দেখেই এই আপডেটটা করেছে, এটা কোনো রিপোর্ট না, সে নিজেই এই জিনিসটা বলেছে। আর এটা অবভিয়াসলি কারণ 24 থেকে 23 দিন পর তাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে, তাহলে WWE চিন্তা করে বা তার সাথে এমন কিছু হয়েছে যে জন্য এতদিন পর তাকে ট্রিবিউট দিচ্ছে। এবং আপনাদের জানা উচিত এজি স্টাইলে যে ট্রিবিউটটা হবে এটা নর্মাল হবে না, কারণ নর্মালি WWE যখন কোনো বার্থডে পার্টি অথবা ট্রিবিউট দেয় বা কোনো কিছু করে সেখানে কিছু না কিছু হয়, তো আপনারা মানতে পারেন এখানে কিছু না কিছু হতে পারে। লেটস সি এজি স্টাইলের সাথে কি হয়। এরপর আমরা ক্রিস জেরিকোর বিষয়ে কথা বলবো। আর এখন মনে হচ্ছে মিস্টিরিয়াস যে ক্রেট ছিল সেটার মধ্যে জেরিকোই ছিল। আপনারা যদি ক্রেটের বিষয় না জেনে থাকেন আমি আপনাদের আবার বলে দেই, মানডে নাইট রতে একটা মিস্ট্রি ক্রেট এসেছিল এবং অ্যাডাম পিয়ার্স এটা ডেলিভারি নেয়নি। তো অ্যাডাম পিয়ার্স নেয়নি কারণ বলেছিল যে WWE একটা ডেলিভারি এসেছে, আপনার রিসিভ করতে হবে। তো অ্যাডাম পিয়ার্স বলেছে এটা কি আমার নামে এসেছে, আমি নিব না, তুমি এক কাজ করে এটা স্ম্যাকডাউনে নিয়ে যাও। এবং এই ক্রেটে একদম লেখা আছে ডেলিভার টু WWE, ডু নট ওপেন আনটিল 02/28/2026। এটা যেহেতু ফেব্রুয়ারি 28 তারিখে বলেছে, মানে বাংলাদেশের অ্যাকর্ডিং এ মার্চের 1 তারিখ, যেখানে এলিমিনেশন চেম্বার হবে যেই দিনে, মার্চের 1 তারিখে আনবক্সিং করা হবে। তো আমরা এলিমিনেশন চেম্বারে জানতে পারবো এই বক্সের মধ্যে কে আছে। এমনিতে আমি জেরিকোর নাম কেন বললাম, কারণ এখানে অনেক হিন্টস আছে জেরিকোকে নিয়ে। প্রথমেই বলি ব্রেক দ্য ওয়াল যে সিস্টেম, মানে আনবক্সিং টাইপের, এটা ক্রিস জেরিকোই WWE তে নিয়ে এসেছিল এবং তার থিমের মধ্যে কিন্তু ব্রেক দ্য ওয়াল এটা আছে। এছাড়া আপনাদের ইন্টারেস্টিং আরেকটা জিনিস বলি, যেই দিন এলিমিনেশন চেম্বার হবে সেই দিনই ক্রিস জেরিকো WWE এর মধ্যে ডেবিউ করেছিল, মানে 9700 দিন আগে ক্রিস জেরিকো WWE তে ডেবিউ করেছিল, আর এটা 1999 সাল ছিল। এবং মজার বিষয় হচ্ছে শিকাগো সেই সিটি ছিল যেখানে ক্রিস জেরিকো ডেবিউ করেছিল, আর সেটা এলিমিনেশন চেম্বারে করেছিল। দেখেন এখানে অনেক হিন্টস আছে, যেমন এক্স্যাক্টলি সেই সিটি, এক্স্যাক্টলি সেম প্রিমিয়াম লাইভ ইভেন্ট এবং এক্স্যাক্টলি সেই ডেট। এছাড়াও দেখেন ডেলিভারি যে পার্সন ছিল সে কিন্তু হাতের মধ্যে ক্লিপবোর্ড নিয়ে এসেছিল। অবভিয়াসলি নর্মাল যারা ডেলিভারি দেয় তারা এটা নিয়ে আসে, কিন্তু আমরা জানি ক্রিস জেরিকোর একটা লিস্ট ছিল যেটার নাম ছিল দ্য লিস্ট অফ জেরিকো। তো এটাও একটা ডিটেল, এটা আমি আমার মতো করে বললাম, বাট আগের যে হিন্টগুলো ছিল সেগুলো কিন্তু ক্রিস জেরিকোর সাথে মিলে যায়। আপাতত দেখে মনে হচ্ছে এলিমিনেশন চেম্বারে যেদিন আনবক্সিং করা হবে সেখানে থেকে ক্রিস জেরিকোই বের হবে। আমি পার্সোনালি এই বক্সটা যে আনবক্সিং হবে এলিমিনেশন চেম্বারে সেটার জন্য এক্সাইটেড আছি, আপনারা আছেন কি না আমাকে জানাতে পারেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রেসলম্যানিয়ার টিকেটস এর আপডেট। আর কিছু বছর ধরে রেসলম্যানিয়া যে টিকেট প্রাইস সেটা অনেক বেশি ইনক্রিজ হয়েছে, আর এই আপডেটটা দেখে বোঝাই যাচ্ছে যে ভিন্স ম্যাকম্যানের কন্ট্রোল এবং ট্রিপল এইচ এর কন্ট্রোলে কতটা তফাৎ। আপনারা এটা বলতে পারেন যে টিকেও এবং ভিন্সের কন্ট্রোলে দুইটা দুই রকম হয়ে গিয়েছে। এখানে কম্পারিজন করা হয়েছে কয়েকটা রেসলম্যানিয়ার টিকেট সেল নিয়ে, রেসলম্যানিয়া 37 থেকে রেসলম্যানিয়া 41 পর্যন্ত। তো রেসলম্যানিয়া 37 এ যে এভারেজ প্রাইস ছিল টিকেটের সেটা $170 ছিল, বাংলা টাকায় মানে 25,000 টাকার মতো। তারপর রেসলম্যানিয়া 38 $135, তারপর রেসলম্যানিয়া 39 এ $169। আর এই কয়টাই কিন্তু মানে এই তিনটা রেসলম্যানিয়ার পর ভিন্স ম্যাকম্যানের কন্ট্রোলে ছিল না, বাকিগুলো ট্রিপল এইচ করেছে বা টিকেও করেছে। তারপর রেসলম্যানিয়া 40 তে যখন টিকেও আসলো তারা এভারেজ টিকেট প্রাইস রেখেছিল $341 এবং রেসলম্যানিয়া 41 এটা ডাবল হয়ে গিয়েছে, 341 থেকে
থেকে সোজা $635 করে দিয়েছে। দেখেন $635, এটা কিন্তু অনেক। আর আমরা সবাই জানি রেসলম্যানিয়া 42 এর টিকিটও এমন না যে অনেক বেশি সস্তা, এটা কিন্তু অ্যাভারেজ প্রাইস। রেগুলার এবং এক্সপেন্সিভ মিলিয়ে যে মাঝখানে রেটটা আসে সেই রেটগুলোই বললাম। এর থেকে অনেক হাই, এর থেকে অনেক লো, অনেক প্রাইসে পাওয়া যায়, কিন্তু অ্যাভারেজে তো সবাই দেখে, অধিকাংশ মানুষ। অ্যাভারেজের দাম অনেক বেশি। এখন যে প্রাইস 635, এটা বাংলাদেশের টাকায় প্রায় 80 থেকে 95 হাজার টাকা। হ্যাঁ, ভেন্স ম্যাকম্যানের সময় প্রাইস অনেক বাড়তো, কিন্তু এরকম না। যেমন 170 ছিল, তারপরের বছর কিন্তু 130-35 করলো, তারপর 169, এরকম সে ব্যালেন্স করে আর কি বিক্রি করতো। ব্যালেন্স না, আসলে ইকোনমি যেমন ছিল সেই হিসাবেই সে রেটটা রাখতো। আর টিকে এসে কি করলো, চিন্তা না করে 200 তো করতে পারতো, সোজা 350 করে ফেললো, এবং তারপরের বছরে ডাবল করে 635। ইভেন র্যান্ডি অর্টন এই প্রাইসটা শুনে শক খেয়েছিল, আমি কিন্তু আমার ভিডিওতে কভার করেছিলাম। এছাড়া আপনাদের আরো একটা আপডেট দেই রেসলম্যানিয়া 41 নিয়ে। WWE শুধু টিকিট বিক্রি করে, মানে নাইট 1 এবং নাইট 2 রেসলম্যানিয়া 41 এর $66 মিলিয়ন কামিয়েছে। তারা এটা বিক্রি করেনি, তারা এটা ইনকাম করেছে, মানে লাভ ধরা হচ্ছে। এবং এইখানে অনেক খরচ আছে, মানে ওই জায়গার যে সিটি কর্পোরেশন, সেখানে টাকা দিতে হয়, ইভেন্ট, সবকিছু মিলে একটা খরচ। এগুলো বাদ দিয়ে শুধু টিকিট বিক্রি করে তারা $66 মিলিয়ন কামিয়েছে। টিকিট বিক্রি করে এতটুকু কামালো, তারপরে স্পন্সর আছে, টিভি রাইটস আছে, মানে রেসলম্যানিয়া করলে তারা প্রচুর টাকা কামায়। আমাদের আপনাদের থেকেও কামায় কোনো না কোনো ভাবে। আর যে আপডেটটা বললাম, এটার উপর আপনাদের কেমন টেক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর বিয়াঙ্কা ব্লেয়ারের বিষয়ে বলবো। আর কালকে হয়তো আপনাদের বলেছিলাম বিয়াঙ্কা ব্লেয়ার সার্জারি করবে, এতদিন পর তার ফিঙ্গারের সার্জারি হচ্ছে। আর এটা সে ডেও দিয়েছিল, মানে ছবি ডে দেয়নি, সে জাস্ট অ্যানাউন্স করেছিল তার সার্জারি হবে। আপনারা হয়তো এখন দেখতেই পাচ্ছেন সে তার সার্জারি করেছে। আর এটা কিন্তু তার সেকেন্ড সার্জারি, এবং সে বলতেছে এখন রিকভারির সময় চলে এসেছে, সে এখন থেরাপি নিচ্ছে। সে রিকভারি করলে, মানে থেরাপি দিলে রিকভার হবে। আমি চাই বিয়াঙ্কা ব্লেয়ার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, না হলে বিয়াঙ্কা ব্লেয়ারের জায়গায় আবার রিয়া রিপ্লি চলে আসবে। এখন তো সে টাইটেল পিকচার থেকে একটু বাইরে আছে, WWE ঘুরিয়ে ফিরিয়ে রিয়া রিপ্লিকেই চ্যাম্পিয়ন বানায়। আমি চাই না রিয়া রিপ্লি, মানে আমি রিয়া রিপ্লির এগেনস্টে না, বাট আমি চাই ফ্রেশ কিছু। বিয়াঙ্কা ব্লেয়ার আসলে হয়তো জেড কারগিলের সাথে তার একটা ভালো ম্যাচ হতো। পার্সোনালি আমি এই ম্যাচটা দেখতে চাই। বাট দ্য মেইন নিউজ রাইট নাও ইজ দ্য বিয়াঙ্কা ব্লেয়ার ইজ আন্ডারগোয়িং ফিজিক্যাল থেরাপি। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো। আর সে এসে কি করবে, মানে তার স্ট্যাটাস কি? দেখে মনে হচ্ছে সে এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করবে না, কারণ অলরেডি 3 জন কোয়ালিফাইকে অ্যানাউন্স করা হয়েছে। বাট রিপোর্ট ভালো এসেছে। রোড টু রেসলম্যানিয়াতে আপনারা ব্রক লেসনারকে বেশি দেখবেন এবার। আপনারা জানেন WWE টিকেটস এর প্রবলেম আছে, তারা সেল করতে পারতেছে না। তারা অবশ্যই চাবে লেসনার আসুক এবং রোমেনকেও ফুল অ্যাক্টিভ করার চেষ্টা করবে। অলরেডি সে 7টার মধ্যে 5টা এপিসোডেই আসবে। এবং আপনারা নেক্সট মানডে নাইট রাতে ব্রক লেসনারের রোড টু রেসলম্যানিয়ার জন্য কিছু টিজ হতে দেখতে পারবেন। এবং তার পরে, মানে এলিমিনেশন চেম্বারের পরে ব্রক লেসনার ফুললি অ্যাক্টিভ হবে WWE এর মধ্যে। আমি চাই ব্রক লেসনার ফুল অ্যাক্টিভ হওয়ার পর তার সাথে ফ্রেশ WWE কিছু ফিউড দেখ। ইভেন আমরা শুনেছিলাম সে সামার স্ল্যামে হয়তো রিটায়ার হতে পারে। অত দূর না যাই, আমি জাস্ট চাই রেসলম্যানিয়াতে তার সাথে গুন্থারের একটা ম্যাচ হোক। তারপরে ওবাফেমি, ব্রন বেকার, কিছু কিছু সুপারস্টার আছে যাদের সাথে আমার ম্যাচ দেখতে খুবই ইচ্ছা, মানে ব্রক লেসনারের সাথে এদের একটা ম্যাচ হবে, এমনটা আমি চাই। এটা এক কথায় বলতে পারেন ড্রিম ম্যাচ। আপনাদের হয়তো অনেকের ড্রিম ম্যাচ আছে, আপনারা চাই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমারটা আপনাদের বললাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।